ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৯৬তম পর্ব। আমরা আর ৪টি পর্বের মধ্যেই শতপর্বে পৌঁছে যাব নিবেদিতার ভারত দর্শনকে নিয়ে। আমার কদিন আগে মনে হচ্ছিল নিবেদিতাকে নিয়ে এতগুলি পর্ব হতে পারে, আমি নিজেও বোধহয় ভাবিনি। এখন মনে হচ্ছে আরও হয়তো শতাধিক পর্ব হতে পারে নিবেদিতার, যদি আমি সমস্ত দিকগুলিকে ছোঁয়ার চেষ্টা করি। শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের নিবেদিতা লোকমাতা যে বইটির ৪টি খণ্ড রয়েছে, সেই বইটি ধরে যদি এগোবার চেষ্টা করতাম তাহলে হয়তো সহস্র পর্ব হওয়াটাও কোনো ভাবেই অসম্ভব ছিল না। নিবেদিতার ভারতবর্ষের যদি ১২ বছরের জীবনের যেটুকু পর্ব তিনি ছিলেন বা যেটুকু সময় ভারতবর্ষে কাটিয়েছেন, সেগুলিও যদি সমস্ত দিকগুলিকে তুলে ধরার চেষ্টা করতাম তাহলেও হয়তো আপনারা আরও অনেক অনেক পর্বের সন্ধান পেতেন। কিছুদিন আগে একজন বিখ্যাত ডাক্তারবাবু ৯৬ বছর বয়সে শরীর গেল। তিনি খুব মন দিয়ে নিবেদিতার ভারত দর্শনের প্রতিটি পর্ব শুনতেন। শুধু প্রতিটি পর্ব নয়, স্বামীজির বাড়িতে, বলরাম মন্দিরে বা নিবেদিতা নিয়ে যেখানেই আলোচনা করতাম, ধারাবাহিকভাবে আমি আলোচনা করেছি করুণাময়ী কালী মন্দিরে, তার সাথে সাথে গদাধর আশ্রমে এবং গড়িয়াতে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে। এইসব পর্বগুলি তিনি মন দিয়ে শুনতেন। সেই ডাক্তারবাবুর নাম ডক্টর মজুমদার বলেই আমরা সবাই চিনি তাকে। তার পুরো নাম রাধেশ্যাম মজুমদার, আর.এস. মজুমদার। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য খুব ভালোবাসতেন এবং রামকৃষ্ণ মিশন অনেক সাধুদের সেবা করেছেন তিনি। রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন স্বামী পুতানন্দজি, স্বামী অকল মশানন্দজি। এদের রেগুলার ফ্যামিলি ফিজিশিয়ানের কাজটি তিনি করতেন এবং অন্যান্য সাধুদের তো করতেনই। এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টারে তার একটা সেবামূলক কাজে সহযোগিতার সকলকে তিনি নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করতেন দরিদ্রদের সেবার উদ্দেশ্যে মিশনের প্রত্যেকটি সেন্টারে কিছু কিছু অর্থনৈতিক সাহায্য করার। মানুষটি কদিন আগে শরীর চলে গেল। তার প্রসঙ্গে এলাম এই কারণে, নিবেদিতা তাকে এত বেশি ইন্সপায়ার করত সেবা কাজের জন্য, যে একটি বিদেশিনী মহিলা আমাদের দেশকে কিভাবে চিনলেন। এদেশে জন্মগ্রহণ করেননি, এদেশের আবহাওয়ায় বড় হননি, এদেশের মানুষগুলিকে সঠিকভাবে চিনেননি, হয়তো প্রকৃতি, ঐশ্বরীয় সত্তা, আধ্যাত্মিক ভাব, ভারতবর্ষের পুরাণ, সেগুলিকে তিনি বাহ্যিক দিক দিয়ে দেখেছেন, জন্মগত দিক দিয়ে তো দেখেননি। তা সত্ত্বেও এই দেশটিকে এত ভালোবাসলেন, এদেশের মানুষের সেবার জন্য এইভাবে জীবনটিকে তিনি দিয়ে গেলেন। এটা ভাবতে গিয়ে তিনি বলছেন, আমি সামান্য একজন ডাক্তার হয়ে আমি কতটুকু পেরেছি জানি না, আমার আপ্রাণ চেষ্টা ছিল মানুষের সেবায় যদি এতটুকু কাজে লাগতাম। আমি দেখতাম যখন তিনি বলরাম মন্দিরে আসতেন, অনেক ভক্তরা, তারা বলরাম মন্দিরে যারা ওনার নাম শুনেছেন বা জানতেন,
তারা অপেক্ষা করতেন উনি কবে কখন আসবেন। কালীপদ মহারাজকে দেখতে আসছেন হয়তো, স্বামী পুতানন্দজিকে, তারাও অপেক্ষা করতেন তার কাছে পরামর্শ নেওয়া, রিপোর্ট নিয়ে অপেক্ষা করা, বা অনেক সময় অনেক মানুষকে আবার নিজের ব্যাগ থেকে ওষুধ পর্যন্ত বার করে তাদের দিতেন। এই রাধেশ্যাম মজুমদার মহাশয় আমার জীবনেও অনেকটা এই ধরনের, তিনি আমাকে মেডিকেলের ব্যাপারে যে কোনো সহযোগিতা তিনি করেছেন অনেকভাবেই। যখনই প্রয়োজন হয়েছে ফোন করেছি, অসুবিধে শারীরিক দিক দিয়ে যখনই প্রয়োজন মনে করেছি ফোন করেছি, এবং নির্দ্বিধায় নিঃসংকোচে লিখে দিয়েছেন, ফোন করে দিয়েছেন, মেসেজ করেছেন, প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন, এইগুলি খাওয়া দরকার। তা আমি তার সেবার ভক্ত, তিনি আমার নিবেদিতার ভক্ত ছিলেন। তিনি নিবেদিতার কোনো আলোচনার কথা শুনলেই, ডাক্তারবাবু আজকে স্বামীজির বাড়িতে ক্লাস আছে আমার নিবেদিতার বাড়ি, একদম প্রথম সারিতে গিয়ে বসে পড়তেন। এত বড় মাপের মানুষ নিঃসংকোচে নীরবে চুপটি করে সাইডের চেয়ারটিতে বসে থাকতেন এবং নিবেদিতার পুরো প্রসঙ্গটি আলোচনা শুনে তবে বাড়ি ফিরতেন, এবং আমার জন্য অপেক্ষা করতেন। আমি স্টেজ থেকে নামা পর্যন্ত জিজ্ঞাসা করতেন এবং বলতেন যে এরপরে কোথায় আছে। এবং তিনি এই নিবেদিতার ভারত দর্শনের আমার মনে হয় 70টির পর্ব মতো তার শোনা হয়েছিল। তিনি একদিন বেশ কয়েকটি গ্রুপে দেখলাম মেসেজটি ছেড়েছেন, তাতে তিনি লিখেছেন এবং আমাকে অনুরোধ করেছেন। এই প্রত্যেকটি আলোচনা এত সমৃদ্ধকর, এত গভীরে গিয়ে তথ্য সন্ধান করে বিভিন্ন বই থেকে আমি খুঁজে খুঁজে বার করেছি, সংগ্রহ করেছি, পড়াশোনা করেছি, সেগুলিকে তিনি খুব কদর করতেন এবং শ্রদ্ধা জানাতেন। তিনি বলতেন এবং ওই মেসেজটিতে লিখছেন, আমার অনুরোধ, যদি কখনো সম্ভব হয় তুমি এটাকে একটা বই আকারে যদি বার করতে পারো, তোমার নিবেদিতার প্রতি শ্রদ্ধার্ঘ আমার মনে হয় সঠিক শ্রদ্ধা পাবে নিবেদিতার প্রতি। অনেকেই আমাকে সেই লেখাগুলি পড়ে অনেকেই ফোন করেছেন, এবং আমার মনেও একটা সুপ্ত বাসনা ছিল, আমি জানি না কোনোদিন সেটি সম্ভব হবে কি না, তবে নিবেদিতার ভারত দর্শন সম্পর্কে আমার যে বইটি রয়েছে তাতে আমার মনে হয় এই সবগুলি যুক্ত হলে বোধহয় সেই বইটা আরও অনেক লোকের কাছে গ্রহণযোগ্যতা বেশি হতো, এবং প্রচুর মানুষ সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে বইটি সংগ্রহ করে আমি জানি। এখনও অনেকেই নিবেদিতা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। সত্যি আমার নিজের গর্ব অনুভব হয় নিবেদিতার ভারত দর্শনের 96তম পর্বে আপনাদের হয়তো নিজের কথায় অনেকগুলি হয়তো বলে ফেললাম, কিন্তু নিবেদিতার ভারত দর্শনের সন্ধান নিবেদিতা কীভাবে করেছিলেন জানি না, তবে নিবেদিতার ভারত দর্শনের সন্ধানে আসতে গিয়ে আমার কিন্তু ভারত দর্শন হয়ে যাচ্ছে। এবং যারা শুনছেন, যারা এই নিবেদিতার প্রত্যেকটি পর্বকে নিজেরা একটু নীরবে নিঃশব্দে নিভৃতে শোনার চেষ্টা করেন, তারা প্রত্যেকেই কিন্তু এই রকমই আমার মতনই ভারত দর্শনের শুভাকাঙ্ক্ষী, ভারত দর্শনের অভিলাষী, এই ভারত দর্শনের পথযাত্রী। সত্যি একটি মহিলা এসে আমাদের দেশকে চিনিয়ে দিচ্ছেন আমাদেরকেই। এটি সবচেয়ে লজ্জারকর মনে হলেও আমার মনে হয় গর্বেরও। আমরা আমাদের দেশকে সেইভাবে দেখিনি। নিবেদিতার ইতিহাসে ছিলাম, মার্গারেট নোবেলের ইতিহাসে আমরা ছিলাম। আজকে সেই ইতিহাসের আলোচনার মধ্যে অনেক লেকচারের মধ্যেও সেটি হয়তো আলোচনা করেছি, হয়তো অপ্রাসঙ্গিক হবে না, কয়েকটি কথা বলতে খুব ইচ্ছে করে। এই যে সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, নিবেদিতা সাহিত্য, এই যে ভাব জগতের মধ্যে আমরা যারা বিচরণ করছি তারা সকলেই জানি আজ রামকৃষ্ণ মিশন, আসলে আমাদের মিশনটাই রামকৃষ্ণই মিশন, মিশনই রামকৃষ্ণ। রামকৃষ্ণকে কেন্দ্র করি সব কিছু। আজ বেলুড় মঠের মন্দির, গঙ্গার তীর, লাইব্রেরি,
গোশালা, মিউজিয়াম, চ্যারিটেবল ডিসপেন্সারি, গেস্ট হাউস, প্রতিটি জায়গায় যদি যায় দেখব একটা সুন্দর পরিবেশ, বুক সেলস কাউন্টার, একটা সুন্দর সিস্টেমেটিক সাজানো এবং ছবির মতো এক একটি জায়গা, প্রতিটি জায়গায় যেন শ্রীরামকৃষ্ণ দেবেরই সন্ধান দেয়। রামকৃষ্ণ মিশন স্কুলটাই রামকৃষ্ণ মিশন, চ্যারিটেবল ডিসপেন্সারিটাই রামকৃষ্ণ মিশন, গোশালাটাই রামকৃষ্ণ মিশন, মন্দিরটাই রামকৃষ্ণ মিশন, মন্দিরের আমাদের প্রার্থনা গৃহটাই রামকৃষ্ণ মিশন, বাগানের মধ্যে যে ফুলগুলি সুন্দরভাবে পরিচর্যার মধ্যে বড় হচ্ছে সেটিই রামকৃষ্ণ মিশন। বাগান, গঙ্গার তীর, প্রতিটি মন্দির, পূজা, সর্বোপরি ঠাকুরের মূর্তি, এগুলি রামকৃষ্ণ মিশন। সেই ভাবধারার মধ্যে নিবেদিতার সন্ধানে কিন্তু এতটুকু, এই চিন্তার বাইরে কিছু ছিল না। মার্গারেট নোবেল নিজে তার সন্ধান দিয়েছেন। আমি অনেক জায়গায় সেটি হতে বলেছি। স্বামী ভূমানন্দের একটি অসাধারণ কাহিনী রয়েছে। তিনি একটি বই রচনা করেছেন, শেষে মায়ের জীবন কাহিনী। পেলিকন বলে একটি প্রকাশন সংস্থা রয়েছে, তারা একটি বই, এই বইটি প্রকাশ করেছিল। সেই বইটিতে সুন্দর একটি সন্ধান দিয়েছেন তারা, ভূমানন্দের লেখাতে যেটি পাওয়া গেছে। ভূমানন্দজি আসলে মায়ের বাড়িতে স্বামী শারদানন্দজি, যিনি মায়ের সেবক রূপে পরিচিত, মায়ের দাড়ি ভারী, সেই শারদানন্দজির সেবক ছিলেন আবার ভূমানন্দজি। ভূমানন্দজি মাকে খুব কাছ থেকে দেখেছেন, নিবেদিতা প্রায় এখন আসা করতেন, সেগুলি দেখেছেন। মায়ের বাড়িতে নিবেদিতা আমরা দেখেছি অনেক সময় ধরে তিনি মায়ের কাছে কাটাতে ভালোবাসতেন, মায়ের পূজা দেখতেন, মায়ের কিভাবে প্রার্থনা সেটি দেখতেন, কিভাবে তিনি তার ভক্তদের সাথে সান্নিধ্য কাটাচ্ছেন সেগুলি দেখতেন, সেগুলি উপভোগ করতেন এবং সেগুলি চিঠির মাধ্যমে তার হেমন থেকে তার অনেক বান্ধবীদের দেশে পাঠিয়ে দিতেন। ভারতবর্ষকে তার এত ভালো লাগতো, ভারতবর্ষের প্রতিটি কথার মধ্যে, প্রতিটি ভাবনার মধ্যে, প্রতিটি চিন্তার মধ্যে, প্রতিটি দিন যা যা দেখতেন, গঙ্গার ধারে কখনো দেখতেন একটি চুড়িওয়ালা চুড়ি বিক্রি করছে, ছোটো ছোটো মূর্তি বিক্রি করছে, সেগুলি দেখে নিজে আনন্দে আত্মহারা হয়ে দীনেশ সেনকে বলছেন, আহা কী সুন্দর, আহা কী সুন্দর। কোথাও একটু টুকরো চুড়ি পড়ে রয়েছে, সেগুলো ঝিনুক পড়ে রয়েছে, সেগুলিকে সংগ্রহ করছেন। ভারতবর্ষের ধূলিকণাটি পর্যন্ত তার কাছে যেন পবিত্র হয়ে গেছিল। তার পেছনের ইতিহাসটা কী ছিল? শুধু কি স্বামী বিবেকানন্দকে ভালোবেসে তার গুরুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ভারতবর্ষে পৌঁছানো? তারও পেছনের ইতিহাস রয়েছে। একটু আগে যে কথাগুলি উচ্চারণ করছিলাম, রামকৃষ্ণই মিশন, মিশনই রামকৃষ্ণ, এত সব কিছু, সব থেকে যদি এই রামকৃষ্ণ নামক শব্দটিকে বাদ দিয়ে দিই বা সরিয়ে দিই চরিত্রটিকে, তাহলে সবগুলি মূল্যহীন হয়ে যাবে। সেই আদর্শটি যখন আমাদের কাছে প্রতীজ্যমান, প্রতিষ্ঠিত, সেখানে যে মহিলাটি এই আদর্শের মধ্যে জীবনটিকে ব্যপ্ত করেছেন, পরিচিতি লাভ করেছেন এবং তার মধ্যেই বাকি জীবনটিকে কাটিয়ে দিয়ে গেছেন আনন্দের সাথে, এবং তাতে নিঃশেষিত হয়ে তার সেবায় নিজে গর্বিত হয়েছেন, তার পেছনে মার্গারেট নোবেল তার যখন তার জীবন প্রভাতে নতুনত্বের সন্ধান
জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে শিক্ষকতার পথে অগ্রসর হচ্ছেন। ঠিক সেই সময়, অর্থাৎ বৃহত্তর জীবন শুরু হওয়ার আগে জীবনটি সংগঠিত হচ্ছে যখন, বিভিন্ন চিন্তায় যখন তাকে ভাবিত করছে, সেই চিন্তার মধ্যে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং উপস্থিত হয়েছেন স্বপ্নের মধ্যে। সেটি ভূমানন্দজি সুন্দরভাবে তুলে ধরেছেন তার শিষ্যী মায়ের জীবন কাহিনীর মধ্যে। তাতে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তাকে, যখন শ্রীরামকৃষ্ণদেবের নাম পাশ্চাত্যের মানুষ খুব বেশি পরিচিতি লাভ করেনি, পাশ্চাত্যের যারা মানুষ ভারতবর্ষে এসেছেন কলকাতায়, ব্রিটিশদের রাজধানী তখন, সেই সময় অনেকে হয়তো ইন্ডিয়াতে যারা রয়েছে তারা হয়তো অনেকে জেনেছেন বা শুনেছেন, কিন্তু পাশ্চাত্য তো শোনার কথা নয়। সেইভাবে বই প্রকাশিত হয়নি তখন, ম্যাক্স মুলারের বই রচনা হয়নি, বা টনি সাহেবের বই রচনা হয়নি, বা ম্যাক্স মুলারের সাথে পরবর্তীকালে ধনগোপাল মুখোপাধ্যায় বা রোমারোলা, ইশারুট, তাদের তো জীবন কাহিনী তখন তৈরিই হয়নি শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে। তাতে বাইরের প্রচার প্রতাপচন্দ অল্প কিছু বক্তৃতার মধ্যে, আলোচনার মধ্যে এনেছেন পাশ্চাত্যে। কিন্তু ওই 1884-85 সালের মাঝে কী করে শ্রীরামকৃষ্ণদেব নিবেদিতার যখন শিক্ষকতা বা শিক্ষয়িত্রী তিনি, সেই সময় তার জীবন প্রভাতকে ভারতীয় আলোয় আলোকিত করার জন্য শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং পৌঁছে গেছেন পাশ্চাত্যে নিবেদিতার দুয়ারে। স্বপ্নের ঘোরে নিবেদিতা খুঁজে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের সেই আদর্শ, যে আদর্শ বিবেকানন্দ দেওয়ার অনেক আগেই শ্রীরামকৃষ্ণদেব তাকে দর্শন দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেবের এই দর্শনটি স্বামী বিবেকানন্দকে পরবর্তীকালে তিনি দেখিয়েছেন এবং স্বামী বিবেকানন্দ সেটিকে স্বীকৃতি দিয়েছেন। তিনি নিজে বলেছেন, যার কথা তুমি বলছো, যাকে তুমি স্বপ্নে দেখেছ, আসলে আমার যে ভালো, আমার যে বিশাল জ্ঞানের ভাণ্ডারকে তোমরা শ্রদ্ধা জানাচ্ছ, আমার প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ, এই সমস্ত ভাবনার মূলে, সমস্ত চিন্তার মূলে যেই মানুষটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমস্ত ভালোগুলির, তিনিই মূর্ত প্রতীক, তিনিই আমার গুরু। তার চরণতলে বসেই আমার এই শিক্ষাগুলি নেওয়ার সুযোগ হয়েছিল। এই সমস্ত কিছু তার কাছ থেকেই পাওয়া, যেগুলি তোমাদের মধ্যে আজ বিতরিত করছি আমি। কিন্তু যেগুলি তোমাদের পছন্দ নয়, সেগুলি একান্তই আমার। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে এই কথাগুলি বলতে বলতে নিবেদিতার কাছে তার চোখ দিয়ে আবেগাশ্রু ছলছল করে বেরিয়ে পড়ছিল। নিবেদিতা সেটি বুঝতে পেরেছেন সমস্ত আবেগের কেন্দ্রবিন্দু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণই কিন্তু নিবেদিতার জীবন প্রভাতকে আলোকিত করেছিল স্বামী বিবেকানন্দের কাছে পৌঁছাবার অনেক আগেই। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কীভাবে, কখন, কোথায় পৌঁছে যান, কোন আলোর সন্ধান কাকে দেন, কাকে আকৃষ্ট করেন, আসলে ভারতবর্ষের সেবার জন্য নিবেদিত হয়েছিলেন, আপনারা জানেন। কিন্তু সেই ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভাষায়, শ্রীরামকৃষ্ণ আর ভারতবর্ষ আলাদা নয়। ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণের একটি রূপ, শ্রীরামকৃষ্ণ দেবী ভারতবর্ষের আরেকটি রূপ। নিবেদিতার সন্ধানে শ্রীরামকৃষ্ণদেব নিজেই কিন্তু সেটি পৌঁছে দিয়েছিলেন তার কাছে নিজে গিয়ে। এর থেকে বড় সত্য নিবেদিতার জীবনে তথা মার্গারেটের জীবনে আর কিছু ঘটতে পারে না। কারণ মার্গারেটকে নিবেদিতায় উত্তরণের ক্ষেত্রে এই কথাগুলি যদি আজকে না বলতাম, তার বোনের যে চিঠিটি, মেয়ে যে চিঠিটি লিখেছেন বা পরবর্তীকালে জানিয়েছেন তার একটি রচনার মধ্যে, যে নিবেদিতা ভারতবর্ষে পৌঁছে নিবেদিতা হননি, নিবেদিতায় পৌঁছাবার আগেই, অনেক আগেই তিনি নিবেদিত হয়ে গিয়েছিলেন। তার জীবন কাহিনীতে সেটি যারা সন্ধান করেছেন তারা পেয়েছেন। অর্থাৎ পরিবার সূত্রে তার বোন, তার ভাই, তার মা
সবাই সেগুলির সন্ধান পেয়েছিলেন বলেই মেয়ে চিঠিতে এই কথাগুলি লিখতে পেরেছেন। অর্থাৎ ভারতীয় আদর্শ, সেবার আদর্শ, নিবেদিত হওয়ার যে আদর্শ, সেটি নিবেদিতার জীবন চরিত্রে প্রথম থেকেই বিদ্যমান ছিল। নিবেদিতা সেটিরই বহিঃপ্রকাশ এবং সম্পূর্ণ প্রকাশিত রূপটি ভারতবর্ষে মিলে ধরেছিলেন বলেই তিনি নিবেদিতার সার্থক রূপায়ণ মাত্র। নিবেদিতার ভারত দর্শনের ৯৬তম পর্বে আমরা এই কথাগুলি আলোচনা করলাম এই কারণে, নিবেদিতার মার্গারেট থেকে ভারতবর্ষে পৌঁছাবার ইতিহাসের ভিত্তি স্বরূপ শ্রীরামকৃষ্ণদেবের দর্শন, শ্রীরামকৃষ্ণদেবকে পাওয়া এবং তার পথ চলা সঠিক হবে বলেই এই আদর্শটিকে আমাদের জানা দরকার ছিল। নিবেদিতা স্বামী বিবেকানন্দে আসার আগে নিবেদিতা অর্থাৎ মার্গারেট ওই মার্জাসনের বাড়িতে, ইসাবেল মার্জাসনের বাড়িতে, যেখানে স্বামী বিবেকানন্দের সন্ধান পেয়েছিলেন সিসেম ক্লাবের নিবেদিতার সঙ্গিনী, তার কাছে পৌঁছাবার আগেই শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন, স্বামী বিবেকানন্দকে সম্মুখ অধ্যায়ে পেয়ে মেলাতে সুবিধা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেব যদি তার স্বপ্নে ওই দর্শনটি না দিতেন, তাহলে স্বামী বিবেকানন্দকে তিনি মেলাতে পারতেন না। ভারতবর্ষের এই শিব বুদ্ধের মতো সুন্দর একটি চরিত্র, শিবের মতো একটি সুন্দর চরিত্র, তার সামনে বসে সেই ভারতেরই ইতিবৃত্তান্ত বলছেন, সেই শ্রীরামকৃষ্ণদেবের স্বরূপটিকেই সবারই সামনে মিলে ধরছেন। এটি আগে থেকে এরকমভাবে সংগঠিত হয়েছিল বলেই নিবেদিতার গ্রহণযোগ্যতা ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ তথা শ্রীরামকৃষ্ণদেব একটি সমীকরণের সূত্র আমাদের সামনে ধরিয়ে দেয়। এই সমীকরণটি ত্রিভুজ বলুন, চতুর্ভুজ বলুন, শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ, নিবেদিতা একটি বলয়ের মধ্যে ঘূর্ণা আকারে আমাদের সামনে বারবার এই আদর্শটির সন্ধান দেয়। নিবেদিতার ভারত দর্শনের আজ ৯৬ পর্ব এখানেই শেষ করব। আপনাদের সকলকেই আগিয়ে নিয়ে যাব নিবেদিত জীবনের ভারত দর্শনের সন্ধানে। পবিত্রবাবুকে শ্রদ্ধা জানাই, তিনি আপনাদের কাছে এই বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য যে অঙ্গীকার তিনি পালন করে চলেছেন। সকল সত্যি যারা দেশ বিদেশ থেকে শুনছেন, বিভিন্নভাবে আমাকে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি, তাদের গ্রহণযোগ্যতা আমাকে সমৃদ্ধ করছে। সকলকে আমি প্রণতি জানাই। অবশ্যই আমাদের আধ্যাত্মিক ত্রয়ীর চরণে প্রণাম জানিয়ে, নিবেদিতার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের নিবেদিতা ভারত দর্শনের ৯৬ পর্বটি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্ম এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।